এই লিপা, তুই কি আমার বন্ধু হবি? একটুখানি দুঃখ দিব। অলরেডি তো সে বন্ধুর ভাষায় কথা বলেই ফেলছে, তুই কি আমার বন্ধু হবি? ও বেবি, ইউ আর সো হট। প্রথম স্টেজ শো যখন শুরু করেছি তখন আসলে বুঝতাম না যে গান গাইলে যে পারিশ্রমিক দিবে। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। একজনের চোখ মুখ দেখলাম খুব ঝলমলে হয়ে উঠেছে, গান শুনে সে তার খুব ভালো লাগা কাজ করেছে। আগে কে অফার করলো ভালোবাসা? যে আমরা কেউ কাউকে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথাটা না, এই সেন্টেন্সটা বলা হয় নাই বলা হয়, তাহলে বিয়ে অবধি ঘটনা ঘটলো কিভাবে? এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। সো এনসি এন্ড হট লুক। আচ্ছা, নাইস আর হট একসাথে আসলে হয় কি? আপনার প্রেমে পড়ে গেছি আপু। প্রেমে কি পড়ে যাওয়া যায়? উঠাও যায় না প্রেমে? সাবধান জেলিফিশ থেকে। বাবা মা দুজনেই গানের সাথে যুক্ত, কিন্তু আপনি কেন চান না সে প্রফেশনালি সিঙ্গার হোক? আসলে আমরা যখন কেউ একটা জায়গা দেখে ফেলি, সন্তানের জন্য সেই জায়গার ভালো খারাপ সবগুলোই চিন্তা করি। হাসিও না, দাঁতে রোদ লাগবে। আপনি কি নাটকে অভিনয় করেন? তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। অন্যকে কংগ্রেচুলেট করার পেছনেও দেখা যায় কি একটুখানি মনের মধ্যে এটা মানুষ, যেহেতু আমি মানুষ, সো স্বাভাবিকভাবে এটা আমার মধ্যে আসবেই যে এই কাজটা তো আমিও করতে পারতাম। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন সোশ্যাল সালাপসে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। অতিথি হিসেবে আজ কে এসেছে সেটা এখনই বলবো না, গানে গানে জানবো, কেননা আজকের ওয়েদারটা ভীষণ রঙিন। চলুন একটি গান শুনি। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, রঙিন চোখের নকশাতে এই মনটা যে হারায়, প্রেম মাখা রোদ্দুরে অন্তরে অন্তরে মন পাখিটা উড়াল দিতে চায়, ময়না ছলাৎ ছলাৎ, ময়না ছলাৎ ছলাৎ করে মনে রঙ্গিলা হাওয়ায়, ময়না ছলাৎ ছলাৎ করে মনে রঙ্গিলা হাওয়ায়। বাহ, গেস্টকে কি চিনতে পেরেছেন? আপনাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী লুইপা। সে কিন্তু রঙিন হাওয়ায় নিয়ে গেল আমাদের ময়নার কাছে। সে ময়নাটাকে আপনার ভালোবাসার মানুষ নাকি তার ভালোবাসার মানুষ, আজ অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে তার সাথে। ওয়েলকাম আপু, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কারণ আজ আপনি আমার সাথে আছেন। প্রথমেই আসলে জানবো বর্তমান ব্যস্ততা নিয়ে কেমন যাচ্ছে দিন? খুব ভালো যাচ্ছে, অলওয়েজ মিউজিক্যাল যায় আমার সময়, এটাই চাই আসলে, সব সময় যেন মিউজিক্যালি ব্যস্ত থাকতে পারি, সো ওইভাবেই কাটছে সময়। গল্পের রাজ্যের রাজকন্যা। আপু, আমাদের ফেসবুকে কিছু দুষ্টু মানুষেরা থাকে যাদেরকে আমরা দুষ্টু কোকিল বলি। তারা খুব দুষ্টু দুষ্টু কমেন্ট করে, সেই কমেন্টগুলো আমি পড়বো আর কমেন্টের উত্তরগুলো এখন আপনি দিবেন। ওকে। একদম প্রথম কমেন্ট, আপনি খুব সুন্দর একটা বেবি পিঙ্ক রঙের শাড়ি পরেছিলেন, আজকের মতো একটা রং। সেখানে একজন কমেন্ট করেছে, লাভলি, মার্ভেলাস, প্রিটিয়েস্ট পিঙ্ক বিউটি। আচ্ছা, বাকি সবগুলো আমি মেনে নিতে পারি, বাট লাভলিটা আমি মেনে নেব না, কারণ আমার আম্মুর নাম লাভলি। আচ্ছা, যাক, একটা জিনিস জানতে পারলাম আমরা, লুইপা আপুর আম্মুর নাম হচ্ছে লাভলি। এই শুনে আপনি লাভলি। ওকে, পরেরটা হচ্ছে একটা ব্লু শাড়ি। বেশিরভাগ সময় কিন্তু আপনাকে শাড়িতেই দেখা যায়, আবার অন্য ধরনের আউটফিটও দেখা যায়। তো এই ব্লু রঙের শাড়ি নিচে কমেন্ট, সো এনসি এন্ড হট লুক, মানে নাইস বুঝাতে চেয়েছে। ও আচ্ছা, নাইস এন্ড হট লুক। আচ্ছা, নাইস আর হট একসাথে আসলে হয় কি আমি জানি না। ব্লু তো হচ্ছে আকাশের মতো রং, বাট হটটাকে মেনে নিতে পারলাম না। তারপরেও থ্যাঙ্কস যিনি লিখেছেন। ব্লু এর সাথে নাইস যায়, বাট হটের সাথে আই গেস রেড হলে ভালো হলে একদম জ্বলে যেত। ওকে, পরেরটা হচ্ছে একটা ব্ল্যাক কামিজ, যেখানে হচ্ছে একটু প্যারট গ্রিন ওড়না অ্যান্ড একটু অরেঞ্জ কাজ করা। সেখানে একজন করেছে কমেন্ট, তিনি লিখেছেন,
ফুলের অরণ্য, তার মাঝে ফুল তুমি, যেহেতু চারপাশে অনেক ফুল ছিল এবং আপনার ড্রেসে একটু ফুল আঁকা ছিল। ওই যে ড্রেসটার কথা তুমি বলছো, ওই ড্রেসটা পরে আমি একটা শোতে গিয়েছিলাম, যেটা আমার খুব পছন্দের একটা জায়গাটা, রিসর্টে। ওখানে একটা কোম্পানির একটা মানে কর্পোরেট একটা শো ছিল। সো ওই জায়গাটা না পুরো একদম ফুলে ফুলে ভরা, যার কারণে ওখানে গেলেই দেখা যায় যে গানের চেয়ে ফটো সেশন আমার সময় বেশি চলে যায়, যার কারণে এই ছবিগুলো আপলোড করা হয়। তারপরেই এত সুন্দর একটা কমেন্ট করেছেন কেউ একজন, মানে ওখানে অনেক বেশি ফুল আছে দেখে সে জামাটাও ভাবে সিলেক্ট করেছে যেটা ভালো লাগবে। পরেরটা হচ্ছে, এটাও একটা কামিজ, এটা আজকের রঙেরই একটা কামিজ এবং কামিজে হচ্ছে হোয়াইট ফ্লোরাল প্রিন্ট। এত সুন্দর হাসি, ভালো না? ভালো না? না, আমার না চেহারাটাই এরকম। মানে অনেকে বলে কি আমি আর দুঃখের সময় আমি মানে লাস্ট কবে কেঁদেছি আমার মনে নাই। সো আমি সবসময় আমার হামুকটা এরকম থাকে। অনেকে জিজ্ঞেস করে যে একটা স্যাড পার্ট, স্যাড গান বা স্যাড হচ্ছে মোমেন্ট, তুমি কেন হাসছো? আসলে আমার চেহারাটাই নাই এরকমই, এই দিক একটু টানা। বাট আমার মনে হয় সে বলেছে ভালো না ওই হিসেবে, মানে সে হয়তো আপনার হাসি দেখে থাকে না যে ফিদা হয়ে গেছে, এজন্য যে এত সুন্দর হাসি দেখিও না, আমি মরে যাচ্ছি। পরেরটা হচ্ছে একটা, এটা কি আমরা পার্পল বলবো? হ্যাঁ, পার্পল রঙের একটা শাড়ি। আপনার প্রেমে পড়ে গেছি আপু। ওরে বাবা, আচ্ছা এটা কি পোশাক রিলেটেড হচ্ছে কিনা আমি জানি না। না না, পোশাক রিলেটেড না, যে ছবিটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ওই ছবিটা। কি বলেছে কমেন্টটা? আপনার প্রেমে পড়ে গেছি আপু। প্রেমে পড়ে গেল? প্রেমে কি পড়ে যাওয়া যায়? পা পিছলে পড়ে গেছে। উঠা যায় না প্রেমে? উঠে দাঁড়ানো যায় না? সেটা তার কাছে প্রশ্ন। আপনি কি পড়েই যাবেন নাকি উঠেও দাঁড়াতে পারবেন? সেটাই তো, পড়ে গেলে ব্যথা পেতে পারে, সেটা দায়ভার আবার আমার উপরে আসতে পারে, তাই না? ও হসপিটাল বিল দিতে হবে তখন। এরপরে হচ্ছে একটা ব্ল্যাক কামিজ, উপরে রেড কালারের ডিজাইন করা, অসাধারণ এক গানের পাখি। গানের পাখি? পাখি বললে আমার খুব ভালো লাগে, কারণ আমি পাখির মা। তো আমার মেয়ের নাম হচ্ছে পায়রা। সো পাখি বললে আমার কাছে মনে হয় যে একদম প্রপার একটা কমেন্ট করেছেন কেউ একজন। ঠিকই আছে, আপনি একজন পাখি এবং এই জন্য আপনার পাখি থেকে হয়েছে পায়রা, এবং আসলে আপনি গানের পাখি, কারণ এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। সো সেটা পাখি না হলে উপহার দিতে পারতেন না। অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এরপরে হচ্ছে সম্ভবত সমুদ্রের মাঝে শাড়ি পরে এক ডুব লাগিয়েছিলেন, বেশ রিস্কি একটা কাজ। একে তো শাড়ি সামলানো কঠিন, তারপরে সমুদ্রে স্রোতের মাঝে ডুব দেওয়া। যাক, ছবির জন্য সবকিছু করা সম্ভব। সেখানে একজন কমেন্ট করেছে, বেশ মজার কমেন্ট, সাবধান জেলিফিশ থেকে। জেলিফিশ থেকে? জেলিফিশ কি কোনো ক্ষতিকারক কিছু? আমি এটা জানি না, বাট জেলিফিশ আমার খুব ভালো লাগে। আমি একবার বিচ থেকে জেলিফিশ, স্টারফিশ কালেক্ট করে নিয়ে এসে বাসায় রেখেছিলাম। তার কিছুদিন পরে দেখি ওটা একটু রটেন হয়ে গিয়েছিল, একটা ব্যাড স্মেল এসেছিল পরে। সো আমি পরে বুঝলাম যে আসলে যাকে যেখানে মানায় সেখানেই রাখা উচিত। আমরা হ্যাঁ ওখান থেকে উঠিয়ে নিয়ে আসাটা আমার ঠিক হয়নি। বাট এটা ক্ষতিকারক কিছু কিনা আমি এটা জানি না। সাবধান বলছেন কেন, এটা একটু জানা দরকার ছিল। একটু জানিয়ে দিবেন আমাদেরকে কমেন্টে। এরপরে সেই সমুদ্র পাড়ের কোনো এক ছবিতে সঙ্গীত শিল্পী থেকে ডাইরেক্ট শাড়ির বিজ্ঞাপনের মডেল। আমরা মেয়েরা তো ছবির জন্য যে কোনো কিছু করতে পারি, তাই না? এটা তো আমরা একটা সুন্দর ছবি আসবে, ফেসবুকে পোস্ট করব, এই নেশাটা আমার মনে হয় এটা নেশার মতো আসলে, কখনোই নেভার এন্ডিং একটা আমরা তারা জানে না মেয়েরা একটা ছবি তোলার জন্য সারাদিন না খেয়ে বসে থাকে যেন মুখটা একটু শুকনো লাগে। Only we can relate it. এখন অবশ্য অনেক কিছু বেরিয়েছে, অনেক ফিল্টার আছে, বাট এই ছবিগুলো কিন্তু একদম উইদাউট এনি ফিল্টার। এরপরে আপনার গান গাওয়ার অবস্থার একটা ছবি, সেখানে একজন কমেন্ট করেছে, এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালোবাসা রয়েছে এই বুকে, যদি কাছে আসতে দাও, যদি ভালোবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালোবাসবো তোমাকে, শুভ সন্ধ্যা, প্রিয় শুভ কামনা রইল। শুভ সন্ধ্যা, প্রিয় শুভ কামনা রইল, এটুকু বাদ দিয়ে বাকি যে কথাটুকু আছে আমার মনে হয় কি এই কথাটা দিয়ে একটা গান বানায় ফেলা যাবে। আমি অনেকদিন ধরে একটা লিরিক্স খুঁজছি যে আমি নিজে সুর করে গান বানাবো। এখন চেষ্টা করবেন একটা? না, একদম সাথে সাথে পারবো না, এটা নিয়ে আমি ট্রাই করতে পারি। ওকে, তাহলে এই কথাগুলো একটি গানে রূপান্তরিত হতে যাচ্ছে খুব জলদি, আমরা অপেক্ষায়। এরপর একটা রেড ড্রেস পরা, সেখানে কমেন্ট, আই হ্যাভ অনলি গট আইজ ফর ইউ। রিয়েলি চিজি কমেন্ট। আমার তো ওনার কমেন্টটা পড়ে একটা সিনেমার নাম মনে এসেছে, সেটা হচ্ছে নয়নের আলো। ওকে, পরেরটা শাড়ি পরা। এত শাড়ি পরা হয়? শাড়ি পরি আসলে
কিছু শোজে আমার শাড়ি পরা হয় অনেক বেশি, বিকজ আমি গান তো গাই, পুরোনো দিনের গানগুলো গাইতে খুব বেশি ভালোবাসি। আমার গানকে রিলেট করে এইরকম ড্রেস আপ করতে আমার সবসময় খুব ভালো লাগে। সো এটা একটা ব্ল্যাক রঙের শাড়ি, এবং একটা জিনিস বলে রাখি যে পেছনে পর্দার পেছন দিয়ে আসলে এনভায়রনমেন্টটা বোঝা যাচ্ছিল খানিকটা, তো বোঝা যাচ্ছিল যে রাতের সময় তোলা কোনো ছবি, কিন্তু কমেন্ট এসেছে হাসিও না, দাঁতে রোদ লাগবে। একদম এপিটোপিট হয়ে গেল না বিষয়টা? প্রথমত এপিটোপিট হলো, তারপরে হাসলে দাঁতে রোদ লাগবে, ব্যাপারটা খুবই ইউনিক। দাঁতে রোদ লাগলে কি বা না লাগলে কি? আমি ওই যে আমার সবসময় দাঁতগুলো বের হয়ে থাকে, আমি হাসি 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 মুখ তো আমার, সো অনেকেই আমার দাঁতের উপর অনেক বেশি কনসেন্ট্রেট করে। আচ্ছা, এতে কিন্তু দাঁতের যত্ন নিতে হবে আরো বেশি বেশি। পরের কমেন্ট, এটা আবার আউটডোরে শাড়ি পরা একটা ছবি। সো নাইস ইউর মডেলিং পিক, I think that I am watching a night angel. ধন্যবাদ আপনাকে, মানে ধন্যবাদ আপনাকে। ও ধন্যবাদ আমাকে, কিন্তু নাইট এঞ্জেল না মনে হয়। ছবিটা কি বিচের? না, বিচের না, কোনো একটা ছাদে তোলা। আচ্ছা আচ্ছা, দিনের বেলা, তাই তো? দিনের বেলা। আচ্ছা ঠিক আছে, আমি দিনের পাখি যেহেতু রাতের পাখি হওয়ারও চেষ্টা করব। ওকে, এরপরে হচ্ছে একটা স্কাই ব্লু আমার রঙের একটা ড্রেস আর কি, একটা শাড়ি পরা। আপনি কি নাটকে অভিনয় করেন? আমি করেছি নাটকে অভিনয় বেশ কয়েকটা, তারপর এখন আর করি না। কেন ছাড়লেন? কারণ ওই যে আমার বাবা বলেছেন যে কোনো একটাই করতে হবে, একটা করাই ভালো, যে কোনো একটাতে কনসেন্ট্রেট করলে মানুষ সব একসাথে করতে পারে না। আমিও তাই মনে করি, আসলে সব একসাথে করা যায় না। এরপরের ছবি রেড শাড়ি, ব্ল্যাক ব্লাউজ, চোখে সানগ্লাস, সেখানে কমেন্ট, ও বেবি ইউ আর সো হট। রেডের সাথে হট, এবার ঠিক আছে, এবার মেনে নেওয়া যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি মেনে নিলে আর কি করেন। এরপরে এটা কি একটা প্যাস্টেল শেডের একটা, এটাকে কি বলবো, লেহেঙ্গা। সেখানে কমেন্ট, এই লুইপা তুই কি আমার বন্ধু হবি, একটুখানি দুঃখ দিব। অলরেডি তো সে বন্ধুর ভাষায় কথা বলেই ফেলছে, তুই কি আমার বন্ধু হবি, আবার একটুখানি দুঃখ দিব। আবার দুঃখ দিবে? বন্ধুরা কি দুঃখ দেয়? কে জানো, তবে দুঃখ কেন, এত কিছু থাকতে পৃথিবীতে সে আপনাকে কেন কষ্ট দুঃখই দিচ্ছে? কারণ এটাই সহজলভ্য এখনকার দুনিয়ায়, কোটি টাকার কথা। এরপরের পিকচারটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, একটা রয়্যাল ব্লু রঙের শাড়ি, খুবই হেভি একটা ব্লাউজ, অনেক সুন্দর একটা মানে ড্রেস, খুবই সুন্দর ছবি এসেছে। সেখানে কমেন্ট, লাভ ইউ সো মাচ মাই ক্রাশ, সো মেনি কিসেস ইউ। থ্যাংক ইউ সো মাচ, মানে লাভ টু বি সামওয়ানস ক্রাশ। মনে হয় এখনো বোধহয় বয়সটা অনেক বেশি বাড়েনি। এগুলো বলা যাবে না। ওকে, পরের পিকচার হচ্ছে একটা গ্রিন রঙের রেডি শাড়ি, সামনে থেকে দেখা আমার একটা স্বপ্ন। স্বপ্ন, আচ্ছা। আমার কাছে মনে হয় কি, মানে এই সেগমেন্টটা খুব মজার, কারণ আমি ফেসবুকে ঢুকে সবার কমেন্ট রিপ্লাই করা হয় না, সো এখানে আমি সবার কমেন্ট পড়লাম, আবার মুখে মুখে রিপ্লাই করে দিলাম। তো এত সুন্দর করে আপনারা যে লিখেছেন, এটা আমারই স্বপ্ন আসলে, যে আপনারা সবসময় আমার সাথে আছেন, এটা আমারই স্বপ্ন, যেটাকে আমি সত্যি হতে দেখছি। দারুণ। এরপরে হচ্ছে পার্পল ব্লু রঙের একটা আই গেস গাউন টাইপের কিছু, সেখানে একটা কমেন্ট, জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, আর হুমায়ুন ফরিদির ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেসে কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। নারী আসলে কিসে আটকায়? ওরে বাবা, কঠিন প্রশ্ন, কারণ সব নারী একটা জিনিসে আটকায় না, এক এক নারী এক এক জিনিসে আটকায়, তাই না? আপনি কিসে আটকান? আমি তো এই যে আপনাদেরতেই আটকাই আর কি, আপনাদের কমেন্টে আটকাই, আপনাদের কোনো একটা পজিটিভ রিয়াকশনে আমি আটকাই, এটাই আপনাদের ভালোবাসাই আমি আটকাই। লুইপা কিসে আটকায় এটা আমরা জেনে গেছি, বাকিদেরটা আমরা জানি না, বাকিদেরটা খোঁজ করতে হবে। ওকে, পরে হচ্ছে আরেকটা পার্পল ব্ল্যাক শাড়ি, সো সেক্সি এন্ড হট। ওরে বাবা, এই কমেন্টগুলো আমার কাছে মনে হয় কি লেখার জন্য হয়তো লেখা, কারণ এই ব্যাপারগুলো আসলে আমার সাথে যায় না কোনোভাবে। বলেছে। এরপরে হচ্ছে একটা গ্রে রঙের শাড়ি, সেখানে একজন লিখেছে একটা ছোট্ট কমেন্ট, বাট এই কমেন্ট শেষ করতে পেরেছে কি পারেনি আমি জানি না। সে লিখেছে একটু বেশি। একটু বেশি, কিন্তু কি বেশি? বেশিটা কি, মানে ওটাই তো, বেশিটা কি? চুলের সাইজ, না হাসির ঘনত্ব, না মেকআপ, না বয়স, না মানে ফিটনেস, কোনটা বেশি? তার কাছে কোনটা বেশি লেগেছে? ফাইন্ড আউট করতে হবে এটা।
আমার মনে হয় তার কাছে গানটা একটু বেশি ভালো লেগেছে। ওকে, দুষ্টু কোকিলদের দুষ্টু দুষ্টু কমেন্ট তো আমরা দেখে ফেললাম, উত্তরও তারা পেয়ে গেছে। এবার একটু চিটচ্যাট হয়ে যাক। ওকে ওকে, প্রথম চিটচ্যাটের প্রশ্ন, আপনার সম্পর্কের মার্কেটে রটার সবচেয়ে বড় মিথ্যা বা গুঞ্জন কি আছে, বা থাকলে কোনটা? মিথ্যা গুঞ্জন, আমি অনেক ভালো, আমার কোনো গুঞ্জন নাই। কোনো গুঞ্জন নেই, এটা হতেই পারে না। না। ওকে, মেনে নিলাম, বেশি ভালো এটাও এক প্রকার গুঞ্জন, বেশি ভালো। ওকে, পরে চিটচ্যাট, গান করতে গিয়ে সবচেয়ে বাজে অভিজ্ঞতা কি হয়েছিল? গান করতে গিয়ে বাজে অভিজ্ঞতা অনেক সময় হয় না, মানে একদম এক্স্যাক্টলি বলতে হবে যে কোন কোন স্টেজটা আমার ভালো লাগেনি বা কোন প্রোগ্রামটা করে, যে কোনো একটা বাজে অভিজ্ঞতা। আমার ওরকম বাজে কিছু হয়নি, বাট একটা প্রোগ্রামে গিয়ে দেখা গেছে যে অনেক সময় বসে থাকতে হয়েছে, অনেক সময় অপেক্ষা করে তারপরে স্টেজে উঠতে হয়েছে। সো ততক্ষণে আমার কাছে মনে হয়েছিল যে অডিয়েন্স হয়তো সবাই চলে যাবে। ফাইনালি স্টেজে উঠে অনেক ভালো লেগেছিল যে কেউ যায়নি, সবাই গান শোনার জন্য বসেছিল। বাহ। বিভিন্ন গ্রামীণ অঞ্চলের দিকে গান গাওয়ার এক্সপেরিয়েন্স কেমন? আমার খুব ভালো লাগে, স্পেশালি আমার ওই দিকটাতেই গান গাইতে বেশি ভালো লাগে, যেহেতু আমি পুরোনো দিনের গানগুলো বেশি করি এবং ওই দিকের মানুষগুলো ওই গানগুলোই বেশি পছন্দ করে। এই জন্য যেহেতু পুরোনো দিনের গানই আপনার পছন্দ, মানুষও পছন্দ করে, তাহলে একটা পুরোনো দিনের গান শুনবো। নিশ্চয়ই, আমার খুব পছন্দের একটা গান গেয়ে শোনাই ছোট করে। লা 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 লা, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। দারুণ, আসলে এটা সবার খুব পছন্দের একটা গান। বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন? বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রি খুব ভালো যাচ্ছে। আমার মনে হয় যে সবাই খুব নতুন নতুন সুন্দর সুন্দর ট্রেন্ডি এবং এখনকার অডিয়েন্স যেরকম গান শোনে সেরকম গান তৈরি করছে, মানুষ গানও শুনছে, এটাই ভালো লাগার বিষয়। মিউজিক ইন্ডাস্ট্রির প্রতিবন্ধকতা কি কি এখন? মিউজিক ইন্ডাস্ট্রিটা যেহেতু ফিল্মের সাথে অনেক বেশি অ্যাটাচড, আমার মনে হয় যে অনেক বেশি বেশি ফিল্ম হওয়া উচিত, তাহলে বাংলাদেশে যত শিল্পী আছে সবাই যদি প্লেব্যাক করতে পারে, সবাই যদি গান নিয়ে সামনে এগোতে পারে, তাহলে তো আরো বেশি ভালো হবে। ওকে, দেশীয় মিউজিশিয়ানদের মধ্যে সবচেয়ে প্রিয় কারা কারা? দেশীয় মিউজিশিয়ানসদের মধ্যে আমার ওই সময় যারা ওই সময়ের যেরকম প্রত্যেকটা শিল্পী আমার পছন্দের শিল্পী, যাদের গান শুনে বড় হয়েছি, ম্যাডাম রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ম্যাম, শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন, আরও অনেকেই আছেন। মানে ভাইস ভার্সা আমি বলবো যে এখনকার সময়ে যারা গান করছেন তারাও আমার খুব প্রিয়, যেরকম কুনাল আপু, কনা আপু, প্রীতম, ইমরান, ওদের গান আমার অনেক ভালো লাগে। রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন দুজনকেই মানুষ অনেক পছন্দ করে, দুজনের গানই সমানভাবে জনপ্রিয়তা পায়। যদি এখন একটা গান করতে বলা হয় তাহলে কার গানটা করবেন এবং কোনটা? আসলে সাবিনা ম্যামের এত গান আমি টেলিভিশনে করেছি, আমি স্টেজে গেলে কিন্তু ওনার গানগুলোই আমাকে গাইতে হয়। কিন্তু রুনা ম্যামের আবার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম, কারণ উনি এত আদর করেন আমাকে, আবার ওনার সুর করা গান আমি প্রথম গেয়েছি। সো আমার কাছে মনে হয় যে আমি রুনা ম্যামের একটা গান গেয়ে শোনাবো। তাহলে শুনি গানটা। রুনা ম্যামের সুর করা যে গানটা আমার মৌলিক গান, আমি ওই গানটাই গেয়ে শোনাচ্ছি। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যাই, এই তো চাই। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই। দারুণ, চমৎকার। পুরস্কার কিংবা দর্শকদের ভালোবাসা, এই দুটোই একজন সঙ্গীত শিল্পীর জীবনে অনেক বড় প্রাপ্তি। এই দুটো ব্যতীত সঙ্গীত ক্যারিয়ারে প্রাপ্তির খাতে আর কি কি যুক্ত হয়েছে? পুরস্কার ব্যতীত দর্শকের ভালোবাসা, এটা তো তুমিই বলে দিলে। আর এর বাইরে আসলে আমার কাছে মনে হয় যে অনেক মানুষের দোয়া পেয়েছি, যে হয় না, দেখা যায় যে কিছু জায়গায় বা কিছু মানুষের কাছে গানটা না গাইলে হয়তো বা অত কাছাকাছি যেতে পারতাম না, এতটা ব্লেসড হতাম না আসলে।
সেই জায়গাটা আমার মনে হয় যে পেয়ে গেছে। একদম ঠিক। বা এর বাইরে আমি গান গেয়ে আমি বলবো যে আমরা যে বিভিন্ন জায়গায় কনসার্ট করতে যাই, যার কারণে দেখা যায় কি রদ দেখা কলা বেচা হয়ে যায়, মানে আমরা ওই জায়গাটা ঘুরে বেরিয়ে তারপরে আসি। সো বাংলাদেশের অনেক জায়গা যেটা হয়তো বা এমনি এমনি যাওয়া হতো না, দেখা হয়েছে, দেশের বাইরে অনেক জায়গা ঘুরে বেড়ানো হয়েছে, এটা একটা অনেক বড় ব্লেসিং। সহজ স্বীকারোক্তি। আচ্ছা, আপনার নিজের মিউজিক স্টাইলকে যদি ডিফাইন করতে বলা হয় কিভাবে ডিফাইন করবেন? আমার স্টাইলটা হচ্ছে সফট মেলোডি, আমি সফট মেলো গান করতেই বেশি পছন্দ করি। এর বাইরে দর্শক চাহিদার যেই গানগুলো থাকে, আমার অডিয়েন্স আমার কাছে যা শুনতে পছন্দ করে আমি কোনোটাই ডিনাই করি না, আমি সবই ট্রাই করি, সবই গাই। ফোকও গাই, তখন ফার্স্ট একটু রিদমিক গান সেগুলোও গাই, সবই গাই। তখন মিউজিক ইন্ডাস্ট্রি টক্সিক ব্যাপার আছে, এটা অনেকেই বলে, আসলে কি মিউজিক ইন্ডাস্ট্রি টক্সিক? শুধু মিউজিক ইন্ডাস্ট্রি না, আমার মনে হয় যে সবটা সেক্টরেই ভালো খারাপ মিলিয়েই থাকে। সো সব অন্যান্য সেক্টরে যেরকম থাকে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতেও সেরকম টুকটাক থাকবে। ভালোর পাশাপাশি খারাপটাও থাকবে ডেফিনেটলি। টক্সিক বিষয়টা আসলে দেখা যায় যে এটা শুধু মিউজিকে না, অন্য সেক্টরে যখন কেউ ভালো করে বা একটা মানুষ, আমার বন্ধু যখন বেশি ভালো করে তখন আমি হয়তো অ্যাপ্রিসিয়েট করি, বাট ভেতরে ভেতরে কিন্তু আমার কাছে মনে হয় আমিও যদি আরেকটু ভালো করতে পারতাম, সে আরেকটু ভালো করতে পারতাম, ব্যাপারটা অনেক সময় দেখা যায় একটু জেলাসিতে পরিণত হয়ে যায়। তো ওই বিষয়টাই তখন টক্সিক হয়ে যায়। আচ্ছা, জীবন আর ক্যারিয়ার থেকে আর কি কি চান আপনি? ক্যারিয়ার থেকে আসলে আমি ওভাবে চেয়ে চেয়ে সামনে এগোইনি। আমার মনে হয়েছে যে যখন না চাইতেই আমি পেয়েছি, মেঘ না চাইতেই বৃষ্টি হয়েছে আমার। সো ভালো কিছুই হয়েছে সব সময়, এখনো চাইবো না, তবে আশা রাখি একটা যে ভালো কিছুই হবে। আচ্ছা, মানে ভালো কিছু হলে আসলে সেটা ক্যারিয়ারের জন্য নতুন একটা সংযোজন হবে, জীবনের ক্ষেত্রে নতুন একটা ধাপ তৈরি হয়ে যাবে। যদি আপনি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে অন্য কোন প্রফেশনটা বেছে নিতেন? কিচ্ছু পারতাম না, এখন মনে হয় কিছুই পারতাম না। মানে গান গাওয়ার পরে যখন এত মানুষের ভালোবাসা পেয়েছি, এখন ওই যে কিছু স্পয়েল কিড থাকে না, যে একটা সময় গিয়ে মনে হয় যে আমি তো কিছু পারি না। তো আমার এখন তাই মনে হয় মানুষ বেশি ভালোবেসে বেশি মাথায় তুলে ফেলেছে। এমনটাও না, ঠিক সেই ভালোবাসাটুকুই পেয়েছেন আপনি, যে ভালোবাসাটুকুর আপনি যোগ্য, এটা আপনি আদায় করে নিয়েছেন। অভিনয়ের একটা কথা বলছিলেন যে কিছু অভিনয় করা হয়েছিল, কিভাবে অফারগুলো এসেছিল বা কোন কোন কাজগুলো হয়েছিল? আর ছোটবেলাতে আসলে আমি সবই করতাম, গান করতাম, নাচ করতাম, মঞ্চ নাটক করেছি, ছবি এঁকেছি। সো ওই টাইমটায় আসলে সব কিছুতে এমনভাবে বিচরণ করেছি, দেখা গেছে আমি কোনো কম্পিটিশন হয়েছে বা কিছু হয়েছে, কোথাও কখনো সেকেন্ড হয় নাই, ফার্স্ট হয়েছি। তো ওই ব্যাপারটা আসলে ভেতরে রয়েই গেছিল। যখনই কোনো চান্স পেয়েছি, মানে লোভ হয়েছে, কাজ করে ফেলেছি, উপস্থাপনা করেছি, অ্যাক্টিং করেছি। ফাইনালি এখন আমার কাছে মনে হয় যে আমি শুধুমাত্র আমার গান রিলেটেড কোনো কিছু হলেই করব, যার কারণে এখনও অ্যাক্টিং করি। সেটা হচ্ছে আমার মিউজিক ভিডিওতে, আমার গানে, আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু আসলে নিজের জন্য। একদম তাই। কোনো ভুল আছে লাইফে যেটা আপনি শুধরে নিতে চান সুযোগ পেলে? না, একদমই না। আমি আমার ভুল, আমার ঠিক বেঠিক সবকিছু নিয়েই তো আমি, তা আমার মনে হয় আমার ভুলগুলো আমার কাছে সুন্দর। সামনে দর্শকেরা কি কি গান পেতে যাচ্ছে আপনার কাছ থেকে? খুব রিসেন্টলি একদম ফাটাফাট একদম পরপর কয়েকটা গান চলে আসবে, কারণ আমি অনেক দিন ধরে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে কোনো গান দেইনি, একটা কথাই ভেবে, সেটা হচ্ছে অনেক জায়গা থেকে আমার গান রিলিজ হয়েছে, ওগুলোর সাথে যাতে ক্ল্যাশ না করে সেটাই ভেবে আমি আসলে কাজে এগোইনি সামনে। অনেক বড় বড় প্রোডাকশন থেকে কাজ হয়েছে, বাট এখন আমার মনে হয় যে আমি যে কাজগুলো জমিয়ে রেখেছি বা যে কাজগুলো আমি দিতে চাই আমার অডিয়েন্সকে, সেগুলো মানে দিস ইজ দ্য হাই টাইম যে আমি এগুলোকে রিলিজ করে দিই। তার মানে সামনে 3 থেকে 4টা গান পাচ্ছি। একদম। ওকে, আমরা অপেক্ষায়। ধরুন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার জীবন কাটাচ্ছেন, হঠাৎ করে আপনাকে বয়কট করে দিল, তাহলে আপনার অডিয়েন্সদের কিভাবে গান শোনাবেন? মানে বয়কটটা কোথা থেকে, টেলিভিশন থেকে নাকি টেলিভিশন, স্টেজ, যে কোনো জায়গা থেকে? এখন তো খুব সহজ হয়ে গিয়েছে, এখন বাসায় বসে আমরা গান গেয়ে ফেসবুকে দিলেই মানুষ শুনতে পারে। ফেসবুক থেকে বয়কটের অপশন নেই। হ্যাঁ, ওখান থেকে তো বয়কটের অপশন নেই। তাছাড়া তার বাইরে আসলে আমি কি করব? আমি তখন করব, আমি তখন আদিম যুগের মানুষ হয়ে যাব। আমি তখন ওই যে টেলিফোন বানাতো না মানুষ, তখন একজন কানে ধরতো আর দূর থেকে একটা তার নিয়ে আরেকজন কানে ধরতো, তো আমি ওইভাবে গান গেয়ে যাব, যারা যারা আমাকে ভালোবাসে তারা মনে মনে শুনে ফেলবে। আর আমি এটা শুনেছি, গান নাকি এক জায়গায় বসে গাইলে ওটা বাতাসে ভেসে অনেক জায়গায় চলে যায়। আমরা হঠাৎ করে মনে মনে চিন্তা করি না, আমার এই গানটা আজকে মনের ভেতর বাজছে,
কোথাও কেউ গেয়েছে, সেখান থেকে বাতাসে ভেসে গানটা কানে এসেছে। এটা জানতাম না। তবে একটা জিনিস, আপনি যখন বয়কট করবেই বা কেন? তেমন তো কোনো ঘটনা ঘটেনি। হতেই পারে, যে কোনো কিছু ঘটে যেতে পারে, সবকিছুর জন্য প্রস্তুত থাকা উচিত। সঙ্গীত শিল্পী হিসেবে কোন অ্যাচিভমেন্টটা খুব শীঘ্রই আপনি আনলক করতে চাচ্ছেন? সঙ্গীত শিল্পী হিসেবে আমি চাই যে আমার গান আরো অনেক বেশি অ্যাভেলেবল হোক, ফিল্মে আরো নতুন নতুন ফিল্মে গান হোক, এগুলোই আসলে নতুন অ্যাচিভমেন্ট। নতুনত্ব আসুক, সবাই শুনতে পাক, এটাই। সবাই শোনার উপরে আমার মনে হয় কোনো পুরস্কার হয় না। অ্যাওয়ার্ড কি একজন সঙ্গীত শিল্পীর মান বিচার করতে পারে? আমার কাছে মনে হয় না। অ্যাওয়ার্ড তো আসলে চাইলেই পাওয়া যায়, আর অ্যাওয়ার্ডের চেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের মানে মানুষের ভালোবাসা, মানুষের গ্রহণযোগ্যতা, এটাই সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। এটাও একটা কথা, গ্রহণযোগ্যতার উপরে বড় অ্যাওয়ার্ড নেই। আপনি হয়তো টাকা দিয়ে অনেক অনেক অ্যাওয়ার্ড কিনে নিলেন, কিন্তু কেউ আপনাকে চিনে না, ভালোবাসে না, গ্রহণ করতে চায় না, তাহলে সে অ্যাওয়ার্ড একটা পুতুল ছাড়া আর কিছুই না, কেবলমাত্র টাকার একটা পুতুল আপনি সাজিয়ে রাখছেন আপনার আলমিরাতে। যাই হোক, চিটচ্যাট শেষ, এবার একটা গান শুনবো। আমি জেন্টলম্যান গিয়ে শোনাই তাহলে। ওকে। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। এবার একটু পেছনের গল্পে চলে যায়, সেই 2010 সালের কথা। এক বড় স্বপ্ন নিয়ে বড় একটা মঞ্চ শেয়ার করা হলো, সেরা কণ্ঠ। সেখান থেকে কি আজকে লুইপাকে আমরা খুঁজে পাচ্ছি, সেটাই তো ব্রেক থ্রু জার্নি। একদম তাই, সেখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছে। যদিও স্বপ্নটা আমি দেখিনি, আমার মা দেখেছিলেন। আমার মা বলছিলেন যে রিয়ালিটি শো হয়, তুমি একটু যাও। তো আমি বললাম যে আমার এখানে গিয়ে কোনো কাজ নাই, কারণ আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবো না। মানে ফাইনালি হয়েও নি আমি আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই, টপ 7-এ ছিলাম আমি। বরাবরই আমি ছোটবেলা থেকে পড়াশোনায়ও একদম ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলাম না, কখনো এভারেজ ছিলাম সব কিছুতেই। সো আমার মনে হয় যে ওই যে তখন থেকে আমার একটা জার্নি শুরু হয়েছে, যেটাকে আমি ধরে সামনের দিকে এগোচ্ছি, এটাই একটা বিশাল ব্যাপার আমার কাছে। একটা সত্যতা হচ্ছে যে আমরা এটা আগেও দেখেছি, রিয়েলিটি শোগুলো বা যে কোনো কম্পিটিশনে সবসময় দৌড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়, তাদের চেয়ে যারা পিছিয়ে পড়ে তারাই কিন্তু জীবনে বেশি উন্নতি করতে পারে, কারণ তাদেরকে কাজের নেশাটা সবসময় টেনে নিয়ে বেড়ায়। এমনও হতে পারে হয়তো, বাট কাউকে আমি ইন্সপায়ার করব না যে পিছিয়ে পড়ার জন্য, সেটা তো কখনোই না। বেশি দৌড় দিয়ে তখনই হাঁপিয়ে না গিয়ে আমার মনে হয় যে সেটা যদি সারা জীবন চলতে থাকে তাহলে ইটস ফাইন। হ্যাঁ, বেশি দৌড়ালে হাঁপিয়ে যাবে, পরে ঠিক মতো রেসটা ফিনিশ করতে পারবে না। ফিনিশ করাটা হচ্ছে মূল কথা, সেটা আস্তে হোক আর সেটা দ্রুত হোক। একটা 3 বছর বয়সের বাচ্চা কি কথা বলা পারে, মানে শুদ্ধভাবে সব বলতে পারে? শুদ্ধভাবে পারে না, বাট আমি তো গান গেয়েছি 3 বছরেই। 3 বছরে আমি আশ্চর্যের ব্যাপার মনে হয় না এখন? আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই যে আমি স্কুলে যাওয়ার আগে আমি গান মুখস্থ করেছি, গান গেয়েছি। এটার পেছনে কারণ আছে, মানে গান আমরা যারা গাই আমাদের জন্য সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে আমাদের শ্রবণ শক্তিটা। আমরা যত বেশি গান শুনি, যত বেশি অন্যের প্র্যাকটিস শুনি, নিজের প্র্যাকটিস করার চেয়ে অন্যটা যখন শুনি বেশি, ওটা কিন্তু বেশি এফেক্টিভ হয়, মাথায় বসে যায়। কোনো একটা গান সুরটা না বসলে বারবার শুনলে কিন্তু বসে যায়। আমাদের বাড়িতে গান শোনার প্র্যাকটিস ছিল অনেক বেশি। আমার বাবা সারা দিন রাত দেখা যেত আমরা রাতে গান শুনে ঘুমাচ্ছি, আবার ঘুম থেকে উঠছি তখনও গান বাজছে। এরকম স্মৃতিগুলো এখনো মনে আছে, শুনে শুনেই হয়েছে আসলে এই বিষয়টা। ঠিক এই মুহূর্তে আপনার মাথায় কত হাজার গান কপি করা আছে? আনলিমিটেড। তাও একটা যদি সংখ্যা জানতে চাই? সংখ্যা আসলে বলতে পারবো না, কারণ 50,000 হ্যাঁ হবে, এরকম হবে। বাহ, প্রচুর গান শুনেছি, পারি না পারি প্রচুর গান শুনেছি আসলে। সেটা কি শুধু দেশীয় গান গাইবার আগে একজন ভালো শ্রোতা আমি বলবো। শুধু দেশীয়? শুধু দেশীয় না, আমরা পাশের দেশ হোক বা যেখানকারই হোক না কেন অনেক গান শুনেছি। আমরা যখন মানে যে সময়টুকুর কথা বলছি, সেই সময়টুকুতে খুব জনপ্রিয় ছিল নতুন কুড়ি, শাপলা কুড়ি। সেগুলোতেও দেখা যাচ্ছে একদম দাপিয়ে বেরিয়েছেন। 6 বছর বয়সে 14টা পুরস্কার জিতেছেন। একটু ম্যাজিক্যাল মুহূর্তগুলো শেয়ার করুন।
এই পুরস্কারগুলো ছিল আসলে জাতীয় পর্যায়ের পুরস্কার। প্রথমে আমাদেরকে থানা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, তারপর বিভাগীয় পর্যায়ে, প্রত্যেকটাতে ফার্স্ট হয়ে 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 সিলেক্টেড হয়ে তারপর আমাদেরকে জাতীয় পর্যায়ে ঢাকায় আসতে হতো। সো এই কম্পিটিশনগুলো ছিল শিশু একাডেমির মাধ্যমে বা স্কুলের মাধ্যমে, শিক্ষা সপ্তাহ। সো ওখানে ফার্স্ট হলে তখন গোল্ড মেডেল দিত, সেকেন্ড যে হতো সিলভার মেডেল পেত। সো ওই যে একটা আমাকে ফার্স্ট হতেই হবে একটা ব্যাপার তখন কাজ করতো। তখন আসলে এই যে আমি বলেছি আমি জীবনে কখনো ফার্স্ট হইনি, সবসময় এভারেজ ছিলাম, আমি ওই কম্পিটিশনগুলোতে সবসময় ফার্স্ট হয়েছি, আমি কখনো সেকেন্ড হইনি। হ্যাঁ, তখন একটা মানে দৃঢ়তা একটা কাজ করতো নিজের মধ্যে। ওই ছোটবেলার ওই ব্যাপারগুলো না জীবনে আর কখনো ফিরে আসবে না আমার কাছে মনে হয়। তাহলে সঙ্গীত শিল্পী লুইপার বর্তমানে পুরস্কার সংখ্যা কত? সংখ্যাটা আসলে আমি বলতে পারবো না, কারণ ছোটবেলায় যখন ফার্স্ট হয়েছি তখন এত মানে পুরস্কারের হিসাব করিনি, যে যখনই যেটা কম্পিট করেছি আমার কাছে মনে হচ্ছে এটাতে ফার্স্ট হতেই হবে, হাজার তো ক্রস করবে, এরকমই হবে, এরকম কাছাকাছি হবে। ছোটবেলার কিছু জিনিস আমাদের মাথায় স্মৃতি গেঁথে যায়। যেই গান শুনে সর্বোচ্চ হাততালি পেয়েছিলেন বা যেই গান আপনাকে থাকে না নতুনভাবে অনুপ্রেরণা জুগিয়েছিল, সে গান নিশ্চয়ই মনে আছে? অবশ্যই মনে আছে। আমি আমার জীবনের প্রথম পুরস্কার জিতেছিলাম লালন গীতিতে, আর নতুন কুড়িতেও আমি যে প্রথম ফার্স্ট হয়েছি সেটাও লালন গীতিতে ছিল। এবং আমি যে গানটা গেয়েছি সেই গানটা আমার মনে পড়ে। ওই গানটা পরবর্তীতে বহুবার আমাকে স্টেজে গাইতে হয়েছে একই কারণে, যে এটা গেয়ে আমি ফার্স্ট হলাম, আমি কেমন গেয়েছি এটা শোনানোর জন্য আমাকে অনেকবার গাইতে হয়েছে, প্রচুর তালি পেয়েছি। আজকেও সে কারণেই শোনাতে হবে, ছোট করে শোনাচ্ছি। আমিও পার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। কি চমৎকার! সেই ছোটবেলায় কি এই গানের অর্থ বুঝতেন? না, খুব একটা বুঝতাম না, তবে বুঝতাম যেটা সৃষ্টিকর্তাকে মিন করে, মানে ওনাকেই কিছু একটা বলা হচ্ছে, এইটুকু বুঝতে পারতাম। এবং আমাকে গানটা যখন শিখিয়েছেন আমার গুরুজি, তখন এইটুকু বুঝিয়েছেন যে এই গানটা যিনি লিখেছেন, যিনি সৃষ্টি করেছেন এই গানটা, তিনি নিজেই জানেন না তিনি কোন ধর্মের। তো তিনি সৃষ্টিকর্তার কাছে তিনি আবেদন করেছেন, এটাই হচ্ছে এই গানটার মূল কথা। তো ওইটুকুন বয়সে আমার এইটুকুই মাথায় কাজ করেছে যে যিনি লিখেছেন তিনি নিজেই জানেন না তিনি কোন ধর্ম। এটা আমাকে খুব করেছে, ভিতরে হিট করেছে বিষয়টা। এবার একটু বড়বেলায় আসি। বড়বেলায় প্রথম কমার্শিয়াল গান, সেটা খুব যে বড়বেলা তা না, ছোট বড়বেলা মিলিয়ে একটা সময়। একদম তাই। প্রথম কমার্শিয়াল গানের জন্য পারিশ্রমিক কত পেয়েছিলেন? প্রথম স্টেজ শো যখন শুরু করেছি তখন আসলে বুঝতাম না যে গান গাইলে যে পারিশ্রমিক দিবে, এটা বুঝতাম না। তখন তো আব্বু আম্মুর সাথে যেতাম। তো যেদিন ফার্স্ট রেমুনারেশন পেলাম ওই দিন আমি 10,000 টাকা পেয়েছিলাম আফটার আমার রিয়েলিটি শো। সো আমি একটা প্রোগ্রামে গেলাম, ওখানে গিয়ে গান গাওয়ার পরে আমাকে একটা খাম ধরিয়ে দেওয়া হলো। তো বাসায় এসে দেখলাম যেটার মধ্যে টাকা, এবং টাকার পরিমাণ ছিল 10,000 টাকা। আনন্দ লেগেছিল? ভালো লেগেছে, ওই টাকাটা দিয়ে বন্ধু বান্ধবরা মিলে খেয়েছি। কোনো না কোনো কাজে তো এসেছে। একদম একটা প্রথম থাকে না, প্রথম কোনো কিছুর প্রথম স্মৃতি, এটাও কিন্তু জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। বড়বেলায় যেহেতু চলে এসেছি, একটু ব্যক্তিগত জীবনে প্রবেশ করি। আপনি যার সাথে জীবন কাটাচ্ছেন, আপনার হাজব্যান্ড, সেও কিন্তু একজন মিউজিশিয়ান, তুখোর মিউজিশিয়ান। তার সাথে প্রেমটা কিভাবে হলো? মিউজিকের মাধ্যমে। আমার এটাই একটা মানে বিরাট বড় ব্লেসিংস যে মিউজিকের মাধ্যমে আমার মানে আমার পার্সোনাল লাইফটাও কিন্তু মিউজিক্যাল লাইফ হয়ে গিয়েছে। তো এই যে আমরা মিউজিক করতে করতে আমার রিয়েলিটি শোর পরেই সেও, আমি যেই মানে আমার রিয়েলিটি শোটা যেই চ্যানেলের ছিল সেখানে সে জব করতো অ্যাজ আ মিউজিশিয়ান।
সবকিছু মিলিয়ে আসলে বারবার দেখা হতো, আমাদের মিউজিক্যাল টেস্টটা, মিউজিক্যাল বন্ডিংটাও মিলতো। এইভাবেই আসলে শুরু হয় আমাদের। এই যে গানের মানুষ দেখে জীবন গানের সাথে জড়িয়ে গেল, গানে গানে কথা হলো, প্রথম কি কোনো গান শুনিয়ে ইমপ্রেস করা হয়েছিল? হ্যাঁ, একদম তাই। আমার মনে আছে যে আমরা রিয়েলিটি শোর পরে একটা শোতে গেলাম। সো ওখানে গিয়ে তখন ওরা যারা মিউজিশিয়ানসরা ছিল তখন তারা, আমরা যে রিয়েলিটি শো এর পার্টিসিপেন্টরা ছিলাম, তাদের দিকে একটু মানে ভাবটা ছিল এরকম যে খুব মাস্টার মাস্টার ভাব, এই তোমরা আসছো কি গান করবা, আসো আমাদেরকে চিনো, সালাম করছো, মানে একটা বিশাল একটা র্যাক দেওয়ার মতো ব্যাপার সব সময়। সো একদিন একটা লাইভে গেলাম, আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো কি গান গাবা, তাড়াতাড়ি বলো, আমাদেরকে স্কেল বলো, অমুক বলো, তমুক বলো। হ্যাঁ, তো আমি বললাম এই কটা গান করব। তো আলমগীর আমার হাজব্যান্ড, আর তখন রূপতনুদা কাজ করতেন কিবোর্ডিস্ট হিসেবে, তারপরে পল্লবদা ছিলেন তবলা বাজাতেন। পল্লবদা খুব কটাক্ষ করে বলতেন এই কি গাবি, তাড়াতাড়ি গা। মানে আমরা ছোট মানুষ, নতুন নতুন গান স্টার্ট করেছি, খুব একটা ওরকম বিষয়। তা আমি সেদিন প্রথম জোছনা করেছে আর এই গানটা করলাম। গানটা শুনে তখন পল্লবদাও এসে আমাকে বললেন খুব ভালো গেয়েছিস। আর একজনের চোখ মুখ দেখলাম খুব ঝলমলে হয়ে উঠেছে, গান শুনে সে তার খুব ভালো লাগা কাজ করেছে, এবং মনে হলো যে ওই মুহূর্তে মনে হয় তার অনেকখানি ভালোবাসা আমি গানের মাধ্যমেই পেয়ে গেছি। আগে কে অফার করলো ভালোবাসার? এটা হচ্ছে খুব মজার একটা বিষয় যে আমরা কেউ কাউকে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথাটা না, এই সেন্টেন্সটা বলা হয়নি এখনো না। কিভাবে করে, এখনো না, কিভাবে করে যেন বোঝা হয়ে গেছে, মানে একটা বোঝাপড়া হয়েই গেছে যে হ্যাঁ সে আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। যদি নাই বলা হয় তাহলে বিয়ে অবধি ঘটনা ঘটলো কিভাবে? কেমন যেন একটা প্রসেস ছিল এটা আসলে, মানে এটা রিটেন প্রসেস ছিল। আমার মনে হয় যে সৃষ্টিকর্তা লিখে রেখেছিলেন, ওভাবেই সামনে এগিয়ে গেছে। তাহলে ভাইয়ার জন্য সেই গানটা আজকে আরেকটু একটু ছোট করে শুনে নিই। আমি সুযোগ পেলে এই গানটা, আমাকে যদি কেউ বলে একটা গান গাইতে, আমি এই গানটাই আসলে গাই। তো আজকে আবারও গাইছি এই গানটা। হ্যাঁ, এই গানটা আমাকে অনেক ভালোবাসা এনে দিয়েছে। ছোট করে গিয়ে শোনাই। জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলে শাড়ি, জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি। চমৎকার। এবার একটু মেয়ের প্রসঙ্গে যাই। মেয়েকেও কি ভবিষ্যতে সিঙ্গার বানানোর ইচ্ছা? আমার আসলে ইচ্ছে নেই, কিন্তু ও দেখা যায় যে ছোটবেলা থেকেই গান খুব পছন্দ করে। আমার মনে আছে ও যখন আমার পেটে ছিল তখন আমি কোনো প্রোগ্রামে গেলে ভালো গান শুনলে আমি খুব গুড ফিল করতাম, আবার কেউ যদি একটু বেসুরা গান গাচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না গানটা, তখন আমার খুব শরীর খারাপ লাগতো, অসুস্থ লাগতো। তো সেই মেয়েটা আমার যখন পৃথিবীতে এলো, আসার পর থেকে দেখলাম যে ও ছোটবেলা থেকে গান শুনলে একদম চুপ করে থাকে, যখন সে কথা বলতে পারে না খুব মন দিয়ে গান শুনে, কথা শেখার পরে সে আস্তে আস্তে গান গাওয়া শুরু করলো। সো এখনও নিজের মতো করে, নিজে একটা টেস্ট হয়েছে, নিজের টেস্ট অনুযায়ী গান শোনে, সে গান পছন্দ করে, গায়ও। আমি আসলে চাই না প্রফেশনালি গান করুক, বাট তারপর যদি ওর ইচ্ছের ওপর তো আসলে কোনো কথা নেই, যদি কখনো মনে হয় যে ও করবে গান, ওভাবেই করতে চায়, তাহলে হয়তো বা করবে। বাবা মা দুজনেই গানের সাথে যুক্ত, কিন্তু আপনি কেন চান না সে প্রফেশনালি সিঙ্গার হোক? যখন কেউ আসলে আমরা যখন কেউ একটা জায়গা দেখে ফেলি, তখন ডেফিনেটলি সন্তানের জন্য সেই জায়গার ভালো খারাপ সবগুলোই চিন্তা করে মনে হয় না যে সামনে এগোই। সো এই জায়গাটা আসলে অনেক গভীরভাবে আমি দেখে ফেলেছি। আমার কাছে কেন জানি মনে হয় যে আমার মেয়ে হয়তো এটার সাথে কোপ আপ করতে পারবে না, বা হয় না, সন্তান তো আসলে মায়ের কাছে সারা জীবনই ছোট থাকে। তো আমার মনে হয় আমার এই ছোট্ট মেয়েটা কি করে এই কঠিন একটা পথে এগোবে সামনে, সেটা ভেবে এমনও হতে পারে সে পাড়ি জমিয়ে দিয়েছে, হতেই পারে। আপনার এখন পর্যন্ত টোটাল করা গানের সংখ্যা কত মনে করতে পারবেন?
মনে করতে পারবো না, তবে আমার মৌলিক গানের অ্যালবাম একটা, সোলোজ অনেক বেশি এসছে, অনেক গান এসেছে আমার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই তো অনেক গান আছে এখন পর্যন্ত, 50টার মতো হয়তো গান আমার ইউটিউব চ্যানেলে আছে, আর বিভিন্ন কোম্পানি থেকে গান এসছে। পাশাপাশি আমি মৌলিক গানের পাশাপাশি দেখা যায় আমি একটু কভার সং করতে পছন্দ করি, সো বছরে আমি একটা মৌলিক গান করলে একটা কভার সংও করি। 500-র অধিক তো হবে না, এতটা হয়তো হবে না, 500-র কাছাকাছি গান হবে। 500-র কাছাকাছি, খুব শীঘ্রই 500 ক্রস করে ফেলবে সেই দোয়া করি। যখন আপনি আপনার হাজবেন্ডের সাথে কোলাবোরেশন করেন তখন সেটা কেমন হয়? আমার মিউজিক্যাল ক্যারিয়ারটা কিন্তু আসলে স্টার্ট হয়েছে আমার বিয়ের পরে, কারণ আমার প্রফেশনালি গান করার ওরকম কোনো ইচ্ছে ছিল না। দেখা গেছে যে আমি হয়তো শখ করেই গান করেছি বা আমার বাবা মা পছন্দ করে বলেই গান করেছি। সো আমার বিয়ের পর থেকে আমি যেভাবে ক্যারিয়ার শুরু করেছি, প্রফেশনালি সামনে গিয়েছি, সেটা আসলে আমার হাজব্যান্ডের অনুপ্রেরণাতেই, এবং সেই আমাকে এক পেছন থেকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দিচ্ছেন। আমার গান সিলেকশন থেকে শুরু করে কোন গানটা আমি স্টেজে গাবো বা কোনটা লাইভে গাবো, মিউজিকটা কি হবে, সব কিছু আসলে তারই, সেই টেক কেয়ার করে এই বিষয়গুলো। একটা চমৎকার জিনিস মাথায় এসেছে, আপনি কি বলতে পারবেন আজ সারাদিনের মধ্যে ঠিক কোন গানটা উনি আপনার কাছে মানে শুনতে চেয়েছে বা শোনাচ্ছে? আজকে সারাদিনের মধ্যে রিসেন্টলি আমার একটা গান এসেছে, একটা ফোক গান, ওই গানটা নিয়ে মানে গানটা আমি যেন সামনের কোনো প্রোগ্রাম হলে গাই, বা ওই গানটা যেন আমি ঠিকঠাক মতো আমার সাইড থেকে সবার কানে, আমার অডিয়েন্সের কানে পৌঁছে দেই, সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। আজকে সকালেও বাসা থেকে বের হওয়ার আগেও ওই গানটা নিয়েই কথা হচ্ছিল। গানটা কি আমরা শুনবো না? একটু শোনাতে পারি। নিশ্চয়। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা, এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, না না না। আপনি এখানে গান গাচ্ছেন, গুঞ্জন কিন্তু চারপাশে অফিসে শোনা যাচ্ছিল। আমি জানি না অডিয়েন্স কতটুকু শুনতে পেরেছে। গানের সার্থকতা এখানে, যখন একটা গান বাজে চারপাশে মানুষ সেই গানের সাথে সঙ্গ দেয়, তারা নিজের নিজের স্থান থেকে যেমন হোক কণ্ঠ গান গাওয়ার চেষ্টা করে, ইচ্ছা পোষণ করে, এটাই আমার মনে হয় যে কোনো গানের সার্থকতা। আসলেই তাই। গান দিয়ে একটা ক্যারিয়ার তৈরি সহজ নয়, অনেক বাধা থাকে। কি কি বাধা ফেস করেছেন? বাধা তো আসলে অনেকই থাকে। দেখা যায় যে নিজের ইচ্ছার বিরুদ্ধে দেখা গেছে যে অনেক গান আমার পছন্দ হয়নি কিন্তু গাইতে হচ্ছে, কিছু সোশ্যাল রিলেশনস মেইনটেনের জন্য বা কিছু রিকোয়েস্টের জন্য, বা অনেক সময় দেখা গেছে যে গাইবো না বলে অনেক বেশি পেমেন্ট চেয়েছি কিন্তু ওই পেমেন্টে রাজি হয়ে গিয়েছে, কিন্তু তখন আর করার কিছু নাই, যেহেতু বলে ফেলেছি যে এই পেমেন্টটা হলেই আমি গানটা করব। তো এই জিনিসগুলো আসলে নিজের ইচ্ছার বিরুদ্ধে যখন কিছু গান গাইতে হয় তখন ভালো লাগে না, এইটা একটা। আর একটা জিনিস হচ্ছে কোনো কিছু যখন দেখা যায় কোনো কিছু ডিজার্ভ করি বাট পাই না, নিজের কাছে মনে হয়েছে যে না এটা পাওয়ার যোগ্যতা তো আমার এখন হয়েছে, অনেক অপেক্ষা করেছি তারপরও পাইনি, তখন খুব খারাপ লেগেছে। এই বিষয়গুলো আসলে ফেস করি অনেক বেশি। ঠিক কোন কারণে গান গাইতে ইচ্ছে করে না? কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া যেটার বাইরে গেলে গানের প্রতি মনোযোগ আসে না? একটা সময় ছিল যে গানটা মানুষ শুধু শুনতো, আবার এখন যেহেতু সবার হাতে গ্যাজেট চলে এসছে, সো সবাই একটু দেখতেও পছন্দ করে গান শোনার পাশাপাশি। সো ওই ভিজুয়াল ব্যাপারটা যখন গানকে ছাপিয়ে চলে যায় তখন মনে হয় যে থাক এই গানটাতে আমি পার্টিসিপেট না করি, কারণ এটা আমার ম্যাটেরিয়াল না, আমার বিষয় না এটা। এইটা তখন একটু উৎসাহ আমি হারিয়ে ফেলি আসলে। আবার এখন আমি সেটার সাথে ইউজড হয়ে গেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে সব কিছুই আসলে ট্রেন্ডকে ফলো করে বা সময়কে ফলো করে, যুগোপযোগী যে কোনো জিনিসই আসলে ভালো, ওটার সাথে ইউজড হয়ে গেছে। এখন আবার অন্য কিছু আমাকে অনেক বেশি পীড়া দেয় যে প্লেব্যাক করছি না কেন, বা ওই কাজটা আমি করতে পারলাম না কেন, অমুক করলো তমুক করলো আমি পারলাম না। তো ওই বিষয়গুলো এখন আবার একটু পীড়া দেয় বেশি। আবার একটু পেছনে চলে যায়, খুব বেশি বর্তমানে রিয়েলিটি শো এর অভিজ্ঞতা নিয়ে একটু জানতে চাই, কেমন ছিল দিনগুলো খুব সংক্ষেপে?
রিয়ালিটি শো এর দিনগুলো খুব মজার ছিল আসলে। ওখানে আমরা যারা কম্পিট করেছি আসলে আমরা কেউ কারোর সাথে কম্পিট করি নাই, আমরা সবাই এত ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। আর সবাই একসাথে একটা ক্যাম্পে থাকা হয়েছে, অনেক কিছু শিখেছিও ওই সময়। আমাদের যারা গ্রুমিং করিয়েছেন, আমাদের খুব শ্রদ্ধেয় খুব পছন্দের মানুষ শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার, উনি আমাদেরকে গ্রুমিং করিয়েছেন। রফিকুল আলম স্যার গ্রুমিং করিয়েছেন। এর পাশাপাশি আরও অনেক মানুষ যারা গুণী মানুষ, যাদেরকে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে, তাদের গান সামনে বসে গাইবার সৌভাগ্য হয়েছে। শ্রদ্ধেয় আমজাদ হোসেন, কিংবদন্তি মানুষ তারা। সো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে এটা একটা অনেক বড় অর্জন, আমার সঙ্গীত জীবনকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। সব ভালোবাসার মানুষেরা এক জায়গায় একসাথে, তাদেরকে কাছে পাওয়া নিশ্চয়ই অনেক বড় একটা ব্যাপার। আপনার কাছে কি কখনো এমন মনে হয়েছে যে সফলতার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ করে যাওয়াটা? ডেফিনেটলি, এটা ভেবেই তো কাজ করে চলেছি, কারণ এটা যদি না ভাবতাম তাহলে এতদিনে হয়তো আর গানটাকে কন্টিনিউ করতে পারতাম না। পুরস্কারের আশায় বা যে কোনো কিছুর আশায় হয়তো বা দেখা যেত কাজটাই করা হচ্ছে না, আর এরকম হয়ে যেত। আমাদের চারপাশে এখন কিন্তু মিউজিক্যাল শো অনেক বেশি বেড়ে গেছে, সেটা কর্পোরেট ইভেন্ট হতে পারে, কনসার্ট হতে পারে, কিংবা অন্য যে কোনো ধরনের শো যেখানে মিউজিকের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। তার ভেতরে কি কোনো অভ্যন্তরীণ রাজনীতির আভাস পাওয়া যায়? এটা তো আসলে সবখানেই থাকে। দেখা যায় যে কি বলবো, যে আপনি ধরেন একটা আপনার প্রবলেম হয়েছে, আপনি ডক্টরের কাছে গেছেন, সো আপনার প্রবলেমটা সলভ করবে কোন ডক্টর সেটা কিন্তু নির্ধারিত হয়ে আসে উপর থেকে। ঠিক সেরকমই আপনি একটা ইয়েতে যাবেন, যখন একটা শোতে যখন যাবেন, মানে শো এর জন্য যখন আপনাকে সিলেক্ট করা হবে, তখন যারা ইভেন্ট করছে তাদের ওপর কিছুটা ডিপেন্ড করে, যারা আপনাকে পছন্দ করে, আপনার গান পছন্দ করবে তাদের উপর কিছুটা ডিপেন্ড করে, যারা প্রোগ্রামে নিবেন। এখানে আসলে অনেকগুলো ব্যাপার থাকে, সো সবগুলোতে একটা একটা করে টিক দিয়ে পাস করে আসাটা খুব ডিফিকাল্ট। তখন মানে সাডেনলি যখন কোনো শো এর জন্য পাস করি, তখন নিজের কাছে ভালো লাগে যে না, তার মানে অনেকগুলো রাউন্ড পার করে আসলাম, বোধহয় একটা রিয়েলিটি শোর মতো। তার মানে কি পলিটিক্সের শিকার হন? সেটা তো আসলে হতেই হবে, সেটা সবাই হয়, সবাই কেউ না কেউ কোনো না কোনোভাবে পলিটিক্সের শিকার হবেই। আপনিও তার মানে করেন? মানে পলিটিক্স করি? পলিটিক্স আসলে পলিটিক্স করার মতো আমার মনে হয় যে যোগ্যতা আমার এখনো হয়নি, আর ওটা আমার কাজও না। আমার কাজ হচ্ছে গান গাওয়া। আমি পলিটিক্স ছাপিয়ে কতটা সামনে এগোতে পারি সেটা হচ্ছে আমার দেখার বিষয়। দারুণ একটা, সবাই যদি এই কথাটাই ভাবতো তাহলে আর পলিটিক্স থাকতো না। ইন্ডাস্ট্রি কাকে আপনার কম্পিটিটর মনে হয়? কম্পিটিটর কাউকে মনে করি না। কাউকে না কাউকে তো অবশ্যই দেখা যাচ্ছে একটু রেশারেশি থাকে 19-20। কম্পিটিটর আসলে মনে করি না, বাট হচ্ছে অনেক সময় যখন দেখি যে একটা কাজ, ভালো কোনো কাজ দেখছি যে অন্য কেউ করছে, তখন না একটু কেমন, ওই যে বললাম না যে সবাই তো বন্ধু, বাট অন্যকে কংগ্রেচুলেট করার পেছনেও দেখা যায় কি একটুখানি মনের মধ্যে এটা মানুষ, যেহেতু আমি মানুষ, সো স্বাভাবিকভাবে এটা আমার মধ্যে আসবেই যে কাজটা তো আমিও করতে পারতাম, এরকম একটা খারাপ লাগা কাজ করে। এখন যারা কাজ করছে, নতুন যারা সঙ্গীত শিল্পীরা আছে, তাদের মধ্যে কি কোনো কিছুর অভাব লক্ষ্য করেন? সবাই খুব সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করছে, সো আমার মনে হয় যে আমি একটু ব্যাকডেটেড, আমার আরেকটু নিজেকে আপগ্রেডেড করতে হবে, আমার লেভেল আপ করতে হবে আর একটু, ওরকম মনে হয়। এখন তো সঙ্গীত শিল্পীদের ভেতরে কোনো না, সবাই খুব ভালো করছে। এই জন্যই আমরা আগেকার দিনের গান শুনতে যেরকম পছন্দ করতাম, এখনকার শিল্পীদের গান শুনতেও আমাদের ওরকম ভালো লাগে, ওরকম অ্যাট্রাকটিভ লাগে। সেটা অনলি বিকজ যে তারা অনেক বেশি আপডেটেড এবং কমতি নেই তাদের মধ্যে কোনো। নতুন শিল্পীদের জন্য কোনো পরামর্শ? কোনো পরামর্শ না, আমি যে বললাম যে সবাই খুব এলিজিবল, সবাই খুব ভালো করছে। সমস্যাটা হচ্ছে আমাদের আর্টিস্টদের না, আমি বলবো যে আমাদের স্কোপ অনেক কম, আমাদের ফিল্ম অনেক কম, আমাদের শোজ, তুমি বললে যে শোজ অনেক বেশি, আসলে শোজ অনেক কম। সব কিছুই কালচারালি আমার মনে হয় যে যারা পেট্রোনাইজ করছেন তাদের আরেকটু সামনে এগিয়ে আসা উচিত, আরও বেশি বেশি কাজ হওয়া উচিত, যাতে এই যে আমাদের এলিজিবল আর্টিস্টরা এত, সবাই যেন সমানভাবে কাজ করতে পারে। কখনো কি মনে হচ্ছে যে নতুন শিল্পী যারা আছে ওরা তো অনেক ট্যালেন্টেড, আপনি মাত্রই বললেন যে আপনি সেক্ষেত্রে একটু ব্যাকডেটেড, একটা কম্পিটিশন ফিল করেন?
কম্পিটিশন ফিল করি না, তবে আমার মনে হয় যে সবার রিপ্লেসমেন্ট আছে এবং সময়ের কারণে সবাই কিন্তু অতীত হয়ে যায়। আমারও ওই সময়টা আসবে যখন আমি অতীত হয়ে যাব। সেটাকে যদি আমি কাটিয়ে উঠতে চাই, সেই চেষ্টাটা আসলে আমার নিজের মধ্যেই থাকতে হবে। আমাকেই আরও বেশি প্র্যাকটিস করতে হবে, আমাকেই আরও বেশি এগিয়ে যেতে হবে, আমাকেই নিজেকে লেভেল আপ করতে হবে। একদম ঠিক। পরাণ সিনেমার ধীরে ধীরে গানটায় কেমন সাড়া পেয়েছিলেন? গানটা খুব আমি টাইপ আর কি, মানে আমি যেরকম সফট মেলোডি গাইতে পছন্দ করি, আমার ফার্স্ট প্লেব্যাক এরকম একটা গান হবে এটা আসলে আমি কখনো ভাবিনি, মানে এক্সপেরিমেন্টাল কিছু না। তো আমি খুব আমার কমফোর্ট জোন থেকে গানটা গেয়েছি। গানটা সৃষ্টি করেছেন ইমন চৌধুরী এবং রবিউল ইসলাম জীবন। রবিউল ইসলাম জীবন এটার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। আর ইমন চৌধুরীর কথা কি বলবো, তিনি একজন অসাধারণ সঙ্গীত। শুনবো কি আপনার কণ্ঠে একটু? হ্যাঁ, একটু শোনাতে পারি। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম, ফিরে ফিরে তোর গল্পে আমি কখন যে জড়িয়ে গেলাম। তোরই কথা ভেবে ভেবে দু চোখে রাত হয় ভোর, লেগে থাকে এই মনের শরীরে ভালো লাগা ঘোর। যত দূরে যাবে পথ আমি ছায়া হব তোর। দারুণ দারুণ, মানে কিছু কিছু মানুষের কণ্ঠে গান শুনতে এত ভালো লাগে, গানে আমরা ডুবে যাই, হারিয়ে যাই গানের মধ্যে। যেই মানুষের কাছে এত এত গান আছে, এত এত গান পারে, মাথায় এত এত গান নিয়ে ঘুরে বেড়ায়, তাকে যদি বলি তার প্রিয় গান কোনগুলো, তাহলে কোন গানগুলোর নাম আসবে? আমার প্রিয় গান হচ্ছে আমার প্রিয় গানের সাথে আমার অডিয়েন্সের প্রিয়টা মিলবে কিনা আমি জানি না, তবুও বলি যে আমার প্রিয় শিল্পী শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন। ওনার টোনাল কোয়ালিটিটা আমার এত বেশি ভালো লাগে। ছোটবেলা থেকে আমার মনে হতো কি আমি যদি ওনার মতো গাইতে পারতাম, আমার টোনটা যদি ওনার মতো হতো এরকম। সো ওনার গাওয়া কিছু গান আমার আধুনিক গান আমার খুবই পছন্দের। আর এর পাশাপাশি উনি নজরুলের কিছু গান গেয়েছেন, যে গানগুলো আসলে আমার অনেক বেশি ভালো লাগে, মানে ওনার গাওয়ার স্টাইলটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই তো। অরিজিনাল সিঙ্গারের থেকে বর্তমানে কভার সিঙ্গার কিংবা টিকটক সিঙ্গার অনেক বেড়ে গেছে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? গান তো গানই, আমার কাছে মনে হয় যে গানটা আসলে একটা মানুষের মনের ইমোশনকে অনেক বেশি এক্সপ্রেস করে, মানে এক্সপ্রেস করার মতো এটাই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সো গান যারা গাইতে পারে সেখান থেকে পিছিয়ে পড়া উচিত না, গান গাওয়া উচিত, বেশি বেশি গাওয়া উচিত। সে যেই গানই হোক না কেন, নিজের যে গান গাইতে ভাল লাগে সেই গানই গাওয়া উচিত। এভাবেই তো কাভার হোক না কেন, সে কাভার গাইলে তো পুরোনো গানগুলো আরও মানুষের কাছে অনেক দিন বেঁচে থাকবে, আরও বেশি পৌঁছে যাবে মানুষের কাছে। সো নিজের গানও গাইতে হবে, অবশ্যই নতুন গান সৃষ্টি করতে হবে, না হলে সমৃদ্ধ হবে কি করে আমাদের সঙ্গীত অঙ্গন। বাট পাশাপাশি কাভার গাইলে আমার মনে হয় ক্ষতি নেই কোনো, গাইতেই পারে। তার মানে দিন শেষে আপনার কাছে যেটা মুখ্য সেটা হচ্ছে গানটা মানুষ শুনুক, মানুষ শিখুক, মানুষ গানের সাথে থাকুক। গান কিন্তু অনেক বেশি মানুষের হৃদয়ে খুব দ্রুত পৌঁছে যাওয়ার একটা মাধ্যম। রিসেন্ট টাইমে কোন গানটা আপনার সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে, বা বর্তমান ভাষায় যদি বলি ভাইরাল হয়েছে? আচ্ছা, ভাইরাল, আসলে ভাইরাল বনরাল কোনোটাই আমি এখনো হতে পারিনি, বাট আমার কাছে মনে হয় যে রিসেন্ট গানগুলো তো মাত্র রিলিজ হয়েছে। আর একটা গান যেটা আসলে মৌলিক গান না, কাভার গান, আমি সিলন মিউজিক লাউঞ্জে গান গেয়েছি, অনেকগুলো গান গাওয়া হয়েছে, সেখান থেকে নির্মলা মিশ্রের গাওয়া একটা গান তোমার আকাশ দুটি চোখে, এই গানটা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, অনেক বেশি ভিউ হয়েছে। আসলে যদি ভিউয়ের দিক থেকে কাউন্ট করি আমরা, আমার মনে হয় যে এখন পর্যন্ত সেটা সিলন মিউজিক লাউঞ্জের হাইয়েস্ট ভিউ সং। আর এই গানটা আমি যেই অনুষ্ঠানেই যাই না কেন, আমাকে ফার্স্টেই বলে দেওয়া হয় যে এই গানটা গাইতেই হবে। আমরা লাস্টে বললাম এখন গাইতে হবে। ওকে, তো এই গানটা দিয়ে কি শেষ করবো আমরা আজকের আড্ডা, তাই করতে পারি।
শেষ গানটি এটা গাইছি। তাহলে এই গানটা নিয়ে একটু ছোট করে বলতে চাই যে গানটা যখন নতুন করে মিউজিক রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়, এটা পার্থদা করেছেন, আমাদের পার্থ বড়ুয়া দাদা। উনি আমাকে গানটা তুলে দিয়েছেন খুব যত্ন করে। সো আমি ওনাকে মিস্টার পারফেকশনিস্ট ডাকি। পারফেকশনিস্টের আন্ডারে থেকেই গানটা গাওয়া হয়েছে। আজকে একটু ছোট করে শোনাচ্ছি। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আমি হয়ে গেছি তারা। দারুণ, আড্ডা, গান, গল্প সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা দুজনে মিলে, এবং দর্শকেরাও নিশ্চয়ই অনেক উপভোগ করেছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে। নিশ্চয়ই, যারা অনুষ্ঠান দেখলেন এতক্ষণ ধরে, আসলে আপনাদের জন্যই আমাদের গান গাওয়া, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, সব কিছুই। সো আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন বলে অনেক অনেক কৃতজ্ঞতা, আর অনেক ধন্যবাদ তোমাকেও আমাকে এত সুন্দর একটা আয়োজনে আজকে আমন্ত্রণ করার জন্য। দীপ্ত টেলিভিশনকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গানগুলো শোনানোর জন্য। প্রিয় দর্শক, দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন সোশ্যাল সেলেবস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আগামী আয়োজনে আপনার পছন্দের অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।